আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আমরা আজকে পরিসংখ্যান অনুশীলনী 17 অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ টিকমার্ক আলোচনা করব। আজকের এই ভিডিওটা অন্যান্য ভিডিওর চেয়ে সম্পূর্ণ ব্যতিক্রম। এ পর্যন্ত যত আপনি ভিডিও দেখছেন টিকমার্কের উপরে, তার চেয়ে এটা খুব ব্যতিক্রম। এখানে আমরা পরিসংখ্যানের সব টিকমার্ক আলোচনা করব, এখন কোনো অপশন ছাড়া, যা আপনি বুঝতে আরো অনেক সহজ হবে। তাহলে আসুন আমরা শুরু করি ইনশাল্লাহ। আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে শুরু করুন, ইনশাল্লাহ বুঝতে সুবিধা হবে। তো এখন বলছে পরিসংখ্যান অতি সাধারণ প্রশ্ন এটা। হ্যাঁ, বিচ্ছিন্ন চলক কি? মানে বিচ্ছিন্ন চলকের কোনগুলো বিচ্ছিন্ন চলক? তাহলে বিচ্ছিন্ন চলক হলো জনসংখ্যা, জনসংখ্যা বিষয়ক উপাত্ত। আহ মানে যেগুলো জনসংখ্যা বিষয়ক উপাত্ত সেগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক। হ্যাঁ, যেগুলো জনসংখ্যা বিষয়ক উপাত্ত সেগুলোকে বলা হয় কি? বিচ্ছিন্ন চলক। আর অবিচ্ছিন্ন চলক হলো বয়স, সংখ্যা, ওজন। এগুলা হলো অবিচ্ছিন্ন চলক। আপনি যখনই কোনো জনসংখ্যা দেখবেন সেখানে বিচ্ছিন্ন চলক হবে, উত্তর বিচ্ছিন্ন চলক হবে। আর যেখানে কোনো বয়স দেখবেন, কোনো সংখ্যা দেখবেন, কোনো ওজন দেখবেন, ওজন মানে মনে করেন 2 কেজি, এটা একটা ওজন। সংখ্যা মানে হচ্ছে 50, 60। হ্যাঁ, মনে করেন ক্লাসের 50 জন শিক্ষার্থী, তারপরে এগুলো হচ্ছে সংখ্যা। বয়স তো যে কোনো ব্যক্তির বয়স। তবে জনসংখ্যা বুঝাইলে তাহলে সেখানে কি হবে? বিচ্ছিন্ন চলক হবে। আর যদি আমাদের বয়স, সংখ্যা, ওজন যে কোনো একটা বোঝায় তাহলে সেগুলা কি হবে? অবিচ্ছিন্ন চলক হবে। এবার যোজিত গণসংখ্যা প্রয়োজন মানে ক্রমযোজিত, এখানে যোজিত বলতে ক্রমযোজিত বলছে। তো 1 এবং 2 করলাম। যোজিত গণসংখ্যা প্রয়োজন মানে ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন মধ্যক অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে এই যোজিত বা ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন কোথায়? মধ্যক এবং অজীব রেখা, এই দুটার ক্ষেত্রে শুধু যোজিত অথবা ক্রমযোজিত গণসংখ্যা সারণী প্রয়োজন। এবার তারপরে প্রশ্ন বলছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি ও কি কি? তো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো 3টি: গড়, মধ্যক, প্রসারক। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো কয়টি? 3টি: গড়, মধ্যক, প্রসারক। এবার তারপরে প্রশ্ন বলছে পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কোন ধরনের উপাত্ত? যেমন প্রাপ্ত জিপিএ মানে 3.44, এটা হচ্ছে প্রাপ্ত জিপিএ। এটা কোন ধরনের উপাত্ত? তাহলে আমরা বলছিলাম, পূর্বে বলছিলাম কি বলছিলাম? বয়স, সংখ্যা, ওজন। তার মানে সংখ্যা, এটা একটা সংখ্যা, তার মানে এটা কি হবে? অবিচ্ছিন্ন চলক হবে। তাহলে আমরা এটা উত্তর হবে অবিচ্ছিন্ন চলক। হ্যাঁ, অবি অবিচ্ছিন্ন চলক। তাহলে এটা হলো অবিচ্ছিন্ন চলক উত্তরটা। তারপরে প্রশ্নে আসেন। এখানে বলছে উপাত্তগুলো সারণীভুক্ত করা হলে প্রতিটি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত থাকে তা কি দ্বারা নির্দেশ করে বা প্রকাশ করে? মনে করেন আমরা যখন একটা টেবিল আঁকি, এখানে টেলি দেওয়া থাকে, টেলি। এই টেলিগুলাকে বলা হয় উপাত্ত। মানে প্রত্যেকটা ঘরে কতটা টেলি থাকে তা গণে আমরা কি করি? গণসংখ্যার ঘরে লিখি। তারপর এখানে 5টা 5 লিখি। তাহলে এখানে বলছে উপাত্তগুলোকে সারণীভুক্ত করা হলে প্রতিটি শ্রেণীতে যতগুলো উপাত্ত, উপাত্ত মানে হচ্ছে টেলে থাকে, তা সাধারণত কি দ্বারা প্রকাশ করে? এই টেলিগুলো এখন সাধারণত প্রকাশ করে কি দ্বারা? গণসংখ্যা দ্বারা। তাহলে উত্তর হবে গণসংখ্যা। হম, আশা করি আপনারা বিষয়গুলো বুঝতেছেন। তারপর আসেন, এগুলো সাধারণ প্রশ্ন শেষ। এবার আমরা তারপরে প্রশ্নে আসি। এর হচ্ছে গড় নির্ণয়। হ্যাঁ, এগুলো দ্বারা আপনি গড় নির্ণয় করতে পারবেন। গড়, গড় মানে হচ্ছে যতগুলো সংখ্যা থাকবে সবগুলো সংখ্যা যোগ করে যতগুলো সংখ্যা আছে ভাগ কত। তার মানে 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যার গড়। তাহলে 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কত? তাহলে মৌলিক সংখ্যাগুলো হলো, প্রথমে আসলে 2, 2, 3, 5, 7, হ্যাঁ, 11, 13, 17, 17, 19। এটা হচ্ছে মৌলিক সংখ্যা। মানে কি? এগুলো হচ্ছে কি? মৌলিক সংখ্যা। এগুলো হচ্ছে কি? মৌলিক সংখ্যা। তাহলে এইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যাগুলোর গড়, গড় মানে হচ্ছে সব সংখ্যা যোগ করবেন। হ্যাঁ, মনে করেন এখন সবগুলো সংখ্যা যোগ করলে মনে করেন 100 বা 200 হইলো। সবগুলো সংখ্যা যোগ করে মনে হয় কত হলো? 200। আপনি ক্যালকুলেশন করবেন, এই 200 রে ভাগ দিবেন কত দ্বারা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 দ্বারা ভাগ দিবেন। তাহলে ভাগ দিবেন 8। তাহলে 200 ভাগ 8 কত হবে? 200 ভাগ 8 দিবেন। আশা করি বুঝতে পারবেন কিভাবে ভাগ করবেন। তার মানে মনে করেন এখানে কত আসলে আমরা একটু করি, দেখুন কত হয়। তাহলে এখানে আমাদের ভাগফলটা আসতেছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই সবগুলো সংখ্যা একত্রে যোগ করলে হয় 77। আর সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। সংখ্যা হচ্ছে 8। 8 দ্বারা ভাগ দিলাম। 8 দ্বারা ভাগ দিলে আহ 8 দ্বারা ভাগ দিলে কত হয়? 9.9.56 এরকম আসবে। 9.56 এটার উপরটা।
এভাবে মানে সবগুলো সংখ্যা যোগ করে ভাগ যতটা সংখ্যা তত। এবার আমরা এটা বললাম। এবার আসেন 10 নাম্বার, এখানে বলছে 10, 12, 8, 6, 4 সংখ্যাগুলো গড়, আবার গড়। গড় মানে হচ্ছে সবটি সংখ্যা যোগ করবেন, সবটি সংখ্যা কি করবেন, যোগ করবেন, যোগ করে ভাগ দিবেন। মানে যোগ করেন কত হয় দেখেন, এখানে 10, 20, তারপর হচ্ছে 30, 40। তাহলে 40 ভাগ দিবেন কত, 1, 2, 3, 4, 5। 40 কে 5 দ্বারা ভাগ দিলে কত হবে, 8। তার মানে এই সবগুলো সংখ্যা, এটা গড় কত, এটা গড় হলো 8। তারপরে বলছেন কোন শ্রেণীতে কোন উপাত্তের পরিসর, পরিসর মানে হচ্ছে বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা যোগ 1, 65 হলে সর্বোচ্চ মান যদি 85 হয় সর্বনিম্ন মান কত। তাহলে পরিসর মানে কি, পরিসর মানে হচ্ছে, আমরা একটু সংখ্যা লিখি, পরিসর, পরিসরের সমান হচ্ছে বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা যোগ হলো 1। এটা হচ্ছে পরিসরের সূত্র, মানে পরিসর সূত্র। তাহলে এখানে দেখেন অলরেডি পরিসর দেওয়া আছে 67, পরিসর দেওয়া আছে 67 সমান সমান সর্বোচ্চ মান মানে বড় সংখ্যাটা দেওয়া আছে 85 বিয়োগ ছোট সংখ্যাটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে ছোট সংখ্যা বের করতে হবে, তাহলে যোগ হবে কত হবে 1। এবার আপনি দেখেন এই যে এই একটা ইকুয়াল করা আছে প্লাসের আগের কি হবে মাইনাস আছে, মানে 67 থেকে 1 গেলে কত থাকবো 66। হ্যাঁ, আমরা এখানে লিখে একটু 66। তারপরে আসেন এই যে 85টা এখানে আপনাদের কিসের, প্লাসের। তাহলে এখানে আছে প্লাস, ইকুয়াল করা আছে প্লাসের, ইকুয়াল আগের কিছু মাইনাসের, তার মানে 85। তার মানে বিয়োগ হচ্ছে ছোট সংখ্যা। হ্যাঁ, তাহলে আপনি 85 থেকে এটা বিয়োগ করেন, তাহলে 6 আছে 15, 9 আছে 1, 6 7, 7 আছে 8, 19। তাহলে এটার ছোট সংখ্যাটা কত হবে, এখানে 19 হবে। তাহলে আপনি কি করবেন, আহ 67, 67, হ্যাঁ 66। তাহলে 6 আছে 15, 6 আছে 15, 9 হাত আছে 1, তারপরে আছে একটা 7, 8, 19। তার মানে এটা, এটা মানে সর্বনিম্ন মানটা হবে কত হবে, 19 হবে। বিয়োগ করবেন, বিয়োগ করে হয়ে যাবে। তার আগে কি করবেন, 67 থেকে এই ইকুয়াল পর আছে প্লাসের, আগে মাইনাসের 1 বিয়োগ করবেন, তারপরে 66। 66 পরে ইকুয়ালটা পর আছে প্লাসের সম্পর্ক, আগে আছে প্লাসের, পরে আছে প্লাসের, আগে কি হবে মাইনাসের। তার মানে 85 থেকে 67 বিয়োগ দিলে কি হবে, ছোট সংখ্যাটা হবে। আশা করি এটা বুঝতে পেরেছেন, এটা সমাধান করে নেবেন ইনশাআল্লাহ। তারপর আসেন লাস্ট বলছে কোন উপাত্তের সর্বনিম্ন 30 এবং মধ্যমান 32 হলে ঊর্ধ্বসীমা কত, মানে বড় সংখ্যাটা কত। তার মানে এখানে মধ্যমান দেওয়া আছে, তাহলে মধ্যমান, মধ্যমানের সূত্রটা কি, তা মধ্যমান সূত্র হলো বড় সংখ্যা যোগ ছোট সংখ্যা বা হলো 2। এটা হচ্ছে মধ্যমানের সূত্র। তার মানে এখানে আপনি যদি খেয়াল করেন, এখানে নিম্নমান দেওয়া আছে 30, হ্যাঁ, মধ্যমান দেওয়া আছে 32। তাহলে আমি যদি এখানে একটু কাজ করি, আপনাকে এখানে একটু দেখছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি আপনাকে এখানে দেখাই, তাহলে মধ্যমান দেওয়া আছে, আপনি মধ্যমানের সূত্র লিখবেন। মধ্যমান হলো বড় সংখ্যা যোগ হলো আমাদের ছোট সংখ্যা বা হলো 2। এখানে আমাদের দেখেন মান দেওয়া আছে কার, নিম্নমান মানে ছোট মান দেওয়া আছে 30, মধ্যমান দেওয়া আছে 32। তাহলে মধ্যমান দেওয়া আছে 32 আর বড়টা বের করবো। হ্যাঁ, যোগ হলো ছোট, ছোটটা কত বলতে দেওয়া আছে, এখন ছোট মানটা দেওয়া আছে 30। এখানে ছোট মানটা 30 বসাবেন, যে 2। এবার দেখেন এই 2 আছে ইকুয়ালের পরে আছে ভাগে, ইকুয়ালের আগে লিখে সেটা গুণে হবে। তার মানে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 64। আর আছে এখানে বড় সংখ্যা আর হলো 30। তার মানে আগেরটা আগে নিয়ে আসলে গুণ হয়ে গেছে। এবার দেখেন ইকুয়াল করে সেটা প্লাসের, আগে নিয়ে আসলে মাইনাস হবে। তাহলে 64 থেকে 30 বিয়োগ করবেন, বিয়োগ করলে আমাদের কত হবে, বিয়োগ করলে হবে 4, তারপর হচ্ছে 3, 34। তাহলে বড় সংখ্যাটা কত হবে, বড় সংখ্যাটা হবে 34। তাহলে 34-এ আর 30-এ দেখেন, 34-এ আর 30-এ যোগ কইরা 2 দিলে দেখেন 32 হয় কিনা। তার মানে 4 + 6 64 ভাগ 2 দিলে হয় 32। তার মানে বড় সংখ্যাটা কত, বড় সংখ্যাটা হলো 34। আশা করি এভাবে বের করলে আপনার কখনো ভুল হবে না। আমরা 12 নম্বরটা কমপ্লিট করলাম। আমরা এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 13 নম্বরটা করবো। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা একটু মনোযোগ সহকারে দেখতে পারেন ইনশাআল্লাহ। হচ্ছে u2 যদি -2 হয়, x2 যদি -1, x2 যদি 12 হয়, h যদি 4 হয়, তাহলে অনুমতি গড় a নির্ণয় করো। মানে অনুমতি গড়। তাহলে আমাদের এখানে অনুমতি গড়টা, অনুমতি গড়ের সূত্র হলো ui, ui ইকুয়াল xi মাইনাস a বাই হলো h। এটা হচ্ছে অনুমতি গড়ের সূত্র, ui ইকুয়াল xi মাইনাস a ইকুয়াল বাই হলো h। এবার আপনি যদি খেয়াল করেন এখানে কি কি মান দেওয়া আছে, u2, x2 দেওয়া আছে। আচ্ছা, আপনাদেরকে আমি প্রশ্ন করি, এবিসি লিখতে গেলে প্রথমে কি x না ইউ, তাহলে প্রথমে কি আসবেন, ইউ, ইউ টু। তার মানে ইউ টু হলো প্রথমেরটা, এটা হলো প্রথমেরটা। তাহলে ইউ টু, তাহলে এই
ইউআই এর জায়গায় কি হবে, এখানে ইউ2 হবে, হ্যাঁ, কিন্তু মান যেটা দেওয়া দেওয়া আছে মান বসাতে হবে। আর এক্স এর জায়গা কি হবে, x2 হবে। এবার x2 মাইনাস এর এ থেকে থাকবে, আর এস মানে পার্থক্য থেকে থাকবে। এবার আপনার মান বসান। এখানে দেখেন ইউ2 এর মান দেওয়া আছে -2, হ্যাঁ, -2। আর x2 এর জায়গা কি দেওয়া আছে, x2 আছে 12, মাইনাস হলো এ আর হলো এইচ। এবার আপনি আড়াআড়ি গুণ দিতে পারেন। আড়াআড়ি গুণ কিভাবে দিবেন, এটার উপরে নিচে মানে এক আছে, তাহলে এই এ দ্বারা কারে আগে এটা দ্বারা গুণ দেন, এক দ্বারা 12 মাইনাস এর গুণ দেন, আর এইচ দ্বারা কারে এইচ বলতে এখন কত বলছে, এইচ বলতে এখন বলছে 4, এইচ বলতে এখন বলছে 4, 4, তারপরে এই 4 দুগুণ হচ্ছে এ মাইনাস এর এ মাইনাস 4 দুগুণ হচ্ছে 8। তাহলে আমি এখানে -8 রাখবো, -8 ইকুয়াল এটা প্লাসের 12, পরে গেলে এটা মাইনাসের 12। তাহলে আমরা এখানে মাইনাসের এ মাইনাসের 8 মাইনাসের 12, তাহলে মাইনাস টিকে থাকবো, 8 12 কত 20, এই মাইনাস ভার্সে কাটা। এখন এ বলতেছে আনুমানিক গড়, মানে অনুমতি গড় আর কি, এটা মান হলো কত হলো 20। তাহলে অনুমতি গড়ের এই যে এটা মানটা হলো কত 20। আশা করি এর রাস্তা দেখলে আপনি বুঝতে সুবিধা হবে, কয়েকবার প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ যে কোনো সময় পারবেন। এবার শিক্ষার্থী বন্ধুরা আরেকটা অনুমতি গড় আছে এখানে আমাদের, তারপরে প্রশ্নটা তারপরে প্রশ্ন 14 নাম্বার বলছে গড় নির্ণয়ের ক্ষেত্রে অনুমতি গড় যদি এ হয়, হ্যাঁ, তারপরে ইউ3, তারপর হচ্ছে এস, x3 কত। সমস্যা নেই, আপনাকে অনুমতি গড়ের সূত্র লেখেন। অনুমতি গড় হলো ইউআই, অনুমতি গড়ের সূত্র হলো ইউআই ইকুয়াল xi মাইনাস হলো এ এর হলো এইচ, এটা হচ্ছে অনুমতি গড়ের সূত্রটা। এবার আপনি খেয়াল করেন এখানে কি কি আছে। তাহলে এখানে আমাদের আছে এ আছে, তাহলে এখানে আমাদের ইউআই, এখানে এখানে আমাদের কি আছে, ইউ3 আছে, x3 আছে। তাহলে ইউ হচ্ছে এ ভিতরে থাকলে ইউ হলো আগে, মানে এই ইউআই এর জায়গাতে হবে ইউ3, এক্স এর জায়গাতে হবে এক্স এর জায়গাতে হবে x3, হ্যাঁ, x3 মাইনাস হলো এ আর হলো এইচ। এবার মান বসান, মান বসান, মান বসালে হয়ে যাবে। তাহলে ইউ এর কি মান দেওয়া আছে এখানে দেখেন, এখানে ইউ3 মান দেওয়া আছে, ইউ3 মান দেওয়া আছে -3, -3, আর x3 মান অলরেডি বের করবেন, হ্যাঁ, x3 মান বের হবে এ, এ বলতে হচ্ছে 32, এ বলতে 32, এস, এস বলতে হচ্ছে কত আমাদের 6। এবার এটা মান বসান, কাজকর্ম হয়ে যাবে। নিচে মান এক আছে, এক দ্বারা কারে এখানে হচ্ছে x3 মাইনাস হলো 32 আর ইকুয়াল ইকুয়াল, তারপরে মাইনাসের এই মাইনাস 300 হয়েছে 18। তাই আপনি কি করবেন, এখানে x3 রাখবেন, মাইনাস হচ্ছে 18 দিবেন, এগুলো এটা মাইনাস হয়, ওরা এটা প্লাস হয় 32। তাহলে এখানে আমাদের কি হইতেছে, সুতরাং x3 তাহলে বড় কাটায় প্লাস হয়, বিয়োগ করেন 8 আছে বাড়বে 4 হলে আছে 1, এক হচ্ছে 2, 2 আছে 3 এবং 1 হলো 14। তার মানে আমাদের উত্তর কত হবে 14 হবে। তাহলে আশা করি এটা কিভাবে বের করতে পারবেন, বের করতে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখে অবশ্যই বুঝতে সুবিধা হবে। এবার আসেন মধ্যক, মানে 16 নাম্বার 4, 6, 10, 12 এর মধ্যক কত। মধ্যক মানে হচ্ছে, মধ্যক বললে এই উপাদানগুলো সাজাতে হবে। তার মানে আপনি কিভাবে সাজাবেন, আগে সবচেয়ে ছোট দিয়ে 4, 6, 10, 12, আগেটা কটা কাটবেন, মাথায় যদি দুইটা থাকে তাহলে দুটোটা যোগ ভাগ 2, তাহলে 10 আর 6 যোগ করবেন 16, যতটা যোগ করবেন, যতটা সংখ্যা যোগ করবেন ভাগ হবে তত, সংখ্যা যোগ করতে কটা দুইটা, এই জন্য ভাগ 2। তাহলে 16 রে 2 দ্বারা ভাগ করে দেবো 8। তাহলে এই যে সংখ্যাটার এটার মধ্য হলো 8। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন এটা মধ্য করতে, আবার হচ্ছে মধ্য, তাহলে সাজান। আগে কত হবে 4, তারপরে হচ্ছে 6, তারপরে হচ্ছে 8, 10, তারপরে হচ্ছে 12। তারপর আপনি আগেটা পরেরটা, তারপরে আগেটা পরেরটা কাটবেন, যদি মাঝখানে একটা থাকে তাহলে এটাই উত্তর। তার মানে এটার মধ্যে হলো কত 8, এটার মধ্যে হলো 8। এবার আসেন তারপরের প্রশ্ন, অঙ্ক নাম্বার হচ্ছে 18। 3 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা ভাগ যায় কোন সংখ্যাগুলোকে, তাহলে যেমন 3 ওকে 3, 3 দুগুণে 6, 3 এর নামটা 3 তারিখে 9, 3 4 12, 3 5 15, 3 6 হলো 18, 3 7 হলো 21, মানে 22 পর্যন্ত। তাহলে মানে এগুলোর কি বলছে এখানে মধ্যক, মধ্যক মানে আগে সাজাতে হবে, এগুলো সাজানো আছে। এবার আগে একটা পরে একটা কাটেন, আগে একটা পরে একটা কাটেন, আগে একটা পরে একটা কাটেন, তাহলে এইটা মাঝখানে, মাঝখানে কত হলো 12, তাহলে এটার মধ্যক হইলো কত 12। আশা করি কিভাবে করবেন বুঝতে পেরেছেন। এবার আসেন এটা, এখানে একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলে হচ্ছে মধ্যক শ্রেণী। এখানে টেবিলে মধ্যক হইলে আপনি মনে মনে এই টেবিলের লগে আরেকটা কলাম বাড়াই নেবেন, নাম হবে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে করবেন, প্রথম গণসংখ্যা টিকে থাকবে, এরপরে এটা যোগ হবে 5 আর 6 যোগ করলে হবে 11, 11 আর 10 যোগ করলে হবে 21, 21 আর 6 যোগ করলে হবে 27, 27 যোগ করলে 30। এবার আপনি কি করবেন, মনে মনে লাস্ট সংখ্যাটাকে, এই লাস্ট সংখ্যাটাকে অর্ধেক করবেন, তাহলে 15, 30 অর্ধেক কত 15, 15 দেখেন কোন করে আছে, তো এই ঘরটা বোঝায় 1 থেকে 5 শেষ, এই ঘরটা শুরু শুরু হয় মানে এরপরের থেকে, মানে 6 থেকে 11, তাহলে এই ঘরটা শুরু হয়
12 থেকে 21, তার মানে 15 সংখ্যাটা এটা অর্ধেকটা, মানে 15 কোন ঘরে আছে, এই ঘরে আছে, মানে 16, 17, 18, মানে 12, 13, 14, এটা 11 আছে। তাহলে এটা হলো মধ্যক শ্রেণী ঘরটা। এবার আপনি আসেন মধ্যক শ্রেণী কত। তাহলে মধ্যক শ্রেণী হলো 50 থেকে 59। মধ্যক শ্রেণী ঊর্ধ্বসীমা কত? ঊর্ধ্বসীমা, ঊর্ধ্ব মানে হচ্ছে বড়টা, বড়টা হলো 59। তারপর বলছে মধ্য শ্রেণীর নিম্ন সীমা কত? নিম্ন সীমা কত হলো? নিম্ন সীমা হলো 50। মধ্য শ্রেণীর মধ্যমান কত? মধ্যমান মানে হচ্ছে দোনোটার যোগ, মধ্যমান করলে দোনোটার যোগ ভাগ 2, তার মানে দোনোটার যোগ করেন, তার মানে 9, তারপর হচ্ছে 5 5 হলো 10, 109। তাহলে 109 কে যোগ করছে কয়টা? দুইটা, এই জন্য ভাগ 2, তার মানে হচ্ছে 5, তারপর হচ্ছে 4 দুগুণে 8, 54, তারপর 0.5, তার মানে এটাকে ভাগ করলে আসে 54.5। তাহলে মধ্যমান হলো 54.5। এবার আসুন মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? তাহলে মধ্যক যে শ্রেণী আছে এই শ্রেণীর গণসংখ্যা কত? গণ করলে 10, তাহলে মধ্যের গণসংখ্যা হলো 10। এবার আসেন তারপরে বলছে এফসি। এফসি কত? তাহলে এফসি মানে হলো আমরা যদি মধ্যকের সূত্রটা লিখি, মধ্যক সূত্রটা লিখি, মধ্যক নির্ণয় করতে হবে। মধ্যক সূত্রটা হলো এল প্লাস n/2 মাইনাস এফ সি ইন্টু n/fm, এটা হচ্ছে মধ্যক নির্ণয় সূত্র। তাহলে দেখেন এফসি হলো আগে, এফএম হলো পরে, পরে বলতে নিচে। আগে বলতে মধ্যক যে ঘরে পাইছেন, যে ঘরে পাইছেন এই ঘরের ক্রমজিতের আগের সংখ্যাটা হলো এফসি। হ্যাঁ, আর মধ্যক যে ঘরে পাইছেন এই ঘরের মানে পরে বলতে নিচে, নিচে সংখ্যা নাই, তাহলে উপরেরটা, এই ঘরের উপরে গড় সংখ্যা হলো এফএম। তাহলে এখানে এফসি দ্বারায় হচ্ছে মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণী ক্রমজিত গণসংখ্যার আগের সংখ্যাটা হলো এফসি, এবং যে ঘরে মধ্য শ্রেণী পাইছেন এই ঘরের উপরের গণসংখ্যাটা হলো কি? এফএম। তাহলে এখানে এফসি কত? এখানে এফসি হলো কত আমাদের? 11, মানে 11। এফসি হলো 11, আর এফএম, এখানে এফএম টা কত হলো? এফএম হলো 10। আশা করি এটা বুঝতে পেরেছেন। এবার আসুন চতুর্থ শ্রেণী মধ্যমান। মধ্যমান তাহলে 1 2 3 4, এটা এই চতুর্থ শ্রেণী আছে, এটা এটা মধ্যমানটা, তার মানে 9 এর 9, তারপর হচ্ছে 6 6 এর 12, তাহলে এটা যোগ করছে দুইটা, ভাগ 2, মধ্যমান করলে ভাগ 2। তাহলে 6 দুগুণে আছে 12, 6 দুগুণে আছে 12, তার মানে 9, 4 দুগুণে আছে 8, 4 দুগুণে 8, 64.5, তার মানে এটার উত্তরটা আসবে কত? 64, 64.5। এবার আমরা এটা করলাম মধ্যক শ্রেণী। আপনারা অবশ্যই এখানে মান বসিয়ে অঙ্কটা করে নেবেন। অঙ্কটা করে নিলে n/2 দেওয়া আছে অলরেডি 15, 15 এফসি এবং এফএন দেওয়া আছে। এজ বলতে এখন কত বোঝে? এজ বলতে বোঝে আমাদের 10। এটা করে নেবেন। তারপর আসেন মধ্যক আমরা শেষ করে নিলাম। এবার আমরা করবো কি? প্রচুরক। প্রচুরক মানে হচ্ছে 2 4 8, তারপর হচ্ছে 4 6 3 4, এর প্রচুরক কত? প্রচুরক মানে কোন সংখ্যাটা বেশি বার, এখানে বেশি বার কাটায়। দেখেন 4 4 4 4 3 বার, তাহলে যে সংখ্যাটা বেশি বার এটা হচ্ছে প্রচুরক। প্রচুরক এখানে 4। এখানে এফএম মানে F1 F2 কত? F1 F2 কত কত হয়? তাহলে আপনি দেখবেন আপনি যে টেবিলটা, এটির মধ্যে গণসংখ্যা বড় কাটায়, যে গণসংখ্যা বড় হলে এখানে 10, গণসংখ্যা বড় হলে কি 10, গণসংখ্যা বড়, এটা হলো প্রচুরক শ্রেণী, আমার এটা প্রচুরক শ্রেণী। তাহলে গণসংখ্যা বড় যেটা, এটা উপরে হলো প্রচুরক শ্রেণী, মানে প্রচুরকের ক্ষেত্রে আপনি এই ক্রমজিত গণসংখ্যা করতে হবে না। তাহলে আপনি কি করবেন? দেখবেন গণসংখ্যা বড় কাটায় 10, তাহলে এখন হলো 10 থেকে আগেটা বিগ দিবেন, 10 থেকে কি বিগ দিবেন? 6 বিগ দিবেন, 10 থেকে 6 বিগ দিলে কত হবে? 4। তাহলে এখন হলো এখানে, এখন হলো 4। আর F2, F2, F2 মানে হলো গণসংখ্যা বড়টা থেকে বড়টা বিগ দিবেন, আবার 10 থেকে 6 বিগ দিবেন, কত হলো? 4। তাহলে এই F2 কত হলো? 4। তারপর বলছে প্রচুরক শ্রেণী ও তার মধ্যমান। তাহলে এখানে প্রচুরক শ্রেণী কত? প্রচুরক শ্রেণী হলো গণসংখ্যা বড় যেটা, এটার উপরে হলো প্রচুরক শ্রেণী, তার মানে 50 থেকে 59। তাহলে প্রচুরক শ্রেণীটা হলো, প্রচুরক শ্রেণী হলো 50 থেকে 59। আর মধ্যমান, তাহলে মধ্যমান হচ্ছে 2 যোগ ভাগ 2, তাহলে 2 যোগ ভাগ 2 দিলে 109, 109 যোগ করলে হবে 54.5। এটা হচ্ছে প্রচুর শ্রেণীর মধ্যমান। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই হলো আমরা এখানে আর কোনো পার্ট এখানে করি নেই। এই যে সবগুলো যদি আপনি পরিপূর্ণ বুঝে থাকেন, তাহলে হয়তোবা আপনি যে কোনো এমসিকিউ আসলে মনোযোগ সহকারে দিতে পারবেন। তাহলে আমাদের শর্ত হলো আপনাকে এই যে এমসিকিউ গুলো ভালো করে মনোযোগ সহকারে বুঝতে হবে, বুঝলেই আপনি হয়তো দিতে পারবেন। এখানে আমরা আপনাকে সবগুলো বিষয় বলে দিয়েছি, এবং যেগুলো করে দেওয়া প্রয়োজন সেগুলো করে দিয়েছি। তাহলে অবশ্যই আপনারা যদি পরিপূর্ণ দেখে থাকেন, বুঝে থাকেন, আশা করি পারবেন। আর আপনার যদি কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।